Assalamu alaikum. Welcome to my third online class of approaches and methods of language teaching for the students of honors fourth year of English Department of Dhaka Mahanagar Mahila College. With you, I am Shabnam Bailey, lecturer in English at Dhaka Mahanagar Mahila College. Dear girls, this subject may seem difficult to you, but your constant perseverance and will can lead you to become a skilled one in this subject. Hope this video will be helpful to you during the inactive period of lockdown. So let's start the class with cognitive theory from the theories of first language acquisition. So let's start the class with the cognitive theory. What is cognitive theory? Basically, cognitive theory is a learning theory that attempts to explain human behavior by understanding the thought process, and it emerged as a reaction against the dominant force or dominant theories of innatism and behaviorism. The cognitive theory, or the believer of cognitive theory, believes that language development and general cognitive growth proceed in parallel or hand in hand. Cognitive growth is the major guiding force behind the language acquisition. To the believers of cognitive theory, they argue that the development stages of cognitive growth are related to language development. As a child grows, his intelligence and cognitive ability developed. The child constructs an understanding of why the world works. His intelligence is the product of his environment and his mental structure. Thus, they carry and they learn a language. অর্থাৎ এক কথায় বলতে গেলে এই থিওরিটা প্রথমত এমার্জ হয়েছে বা উদ্ভূত হয়েছে বিহেভিয়ারিজম এবং ইনেটিজম থিওরির অপোজিটে বা রিয়াকশনে। আমরা এটা আগেও জেনেছি যে বিহেভিয়ারিজম থিওরির অপোজিটে বা রিয়াকশনে এসেছিল ইনেটিজম থিওরি, ঠিক তেমনিভাবে বিহেভিয়ারিজম এবং ইনেটিজম এই দুটো থিওরির অপোজিটে বা রিয়াকশনে এসছে কগনিটিভ থিওরি। বিহেভিয়ারিজম বিশ্বাস করে যে ভাষা শেখাটা অনেকটা কোনো কিছু মোল্ড করার মতো, অর্থাৎ ভাষা শেখাটা অনেকটা হ্যাবিট ফর্মেশন, অভ্যাসগত কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে বা রিপিটেশনের মাধ্যমে, একটা বাহ্যিক পরিবেশের বারবার রিপিটেশনের মাধ্যমে একটা ভাষা শেখা যায়। ইনেটিজম হচ্ছে গিয়ে ঠিক বিহেভিয়ারিজমের অপোজিট। তারা বিশ্বাস করে না যে বাহিরের কোনো সার্কামস্টেন্সেস বা সারাউন্ডিংস কোনো একটা ভাষা শেখার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তাদের মতে ইনেটিজম অর্থাৎ কিছু মেন্টাল ফ্যাকাল্টি মানুষের মধ্যে, অর্থাৎ একটা চাইল্ডের বা হিউম্যানদের মধ্যে প্রি ইনস্টলড থাকে এবং তারা সেখান থেকে সিনক্রোনাইজিংয়ের মাধ্যমে এই পুরো বিষয়টাকে উপলব্ধি করে একটা ভাষা শিখে থাকে। বাট কগনিটিভ থিওরির যেসব বিলিভাররা তারা এই দুটোর একটাও বিশ্বাস করে না। তাদের মতে একটা চাইল্ড যখন জন্মগ্রহণ করে তখন তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং জেনারেল কগনিটিভ অর্থাৎ বোধগত যে একটা বোধ যে আছে মানুষের স্বভাবতই একটা সহজাত বোধগম্য একটা ভাব আছে বা বোধগম্য একটা দিক আছে। একটা বাচ্চা সে যখন জন্মগ্রহণ করে তখন হয়তো বা কোনো কিছু বুঝতে পারে না বা বুঝতে শিখে না, কিন্তু 5 বা 6 মাস পর থেকে সে আস্তে আস্তে তার চারপাশের পরিবেশকে বুঝতে শিখে এবং চারপাশের পরিবেশের সাথে সে খাপ খাওয়াতে শিখে। এই যে বোধগম্যটা অর্থাৎ বোধের যে ভাবটা বা বোধের যে দিকটা সেটা একমাত্র হিউম্যান বিইংয়েরই আছে, এবং এই হিউম্যান বিইংয়ের এই যে বোধগম্যের যে গ্রোথটা মানে চারপাশের পরিবেশকে জানার যে গ্রোথনেসটা অর্থাৎ বৃদ্ধি পাওয়াটা এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা একই সাথে চলে। অর্থাৎ প্রথমে চাইল্ডের যে কগনিটিভ গ্রোথ হচ্ছে স্টেজে যে বিভিন্ন সময় যে গ্রোথগুলো হচ্ছে, যেমন একটা বাচ্চা 1 বছরের আগে মিনিমাম কথা বলতে শেখে না, বাট হোয়াই অর হাউ, অর্থাৎ তার তো সব বাকযন্ত্রও থাকে, সব কিছুই থাকে, তবুও সে 1 বছরের আগে কথা বলতে কেন শেখে না? কগনিটিভ থিওরিজদের মতে তার কগনিটিভ গ্রোথ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত। অর্থাৎ একটা চাইল্ড যখন জন্মগ্রহণ করে তখন সে তার ইন্টেলিজেন্স দিয়ে এবং কগনিটিভ অ্যাবিলিটিটা তার আস্তে আস্তে গ্রো করে, এবং সে তার ওই ইন্টেলিজেন্স এবং কগনিটিভ অ্যাবিলিটি দিয়ে তার চারপাশের পরিবেশের সাথে প্রথমে বুঝতে শিখে যে কেন এরকম হচ্ছে বা এটা কি। এতে সে প্রথমে তার চারপাশের পরিবেশে যেসব কনক্রিট অবজেক্টগুলো থাকে সেই অবজেক্টগুলো সম্পর্কে বুঝতে শিখে। দেন সে আস্তে আস্তে ভাষাটাকে সে কনক্রিট অবজেক্টগুলোকে বোঝার পরে সে আস্তে আস্তে ভাষাগুলোকে আয়ত্ত করতে থাকে। অর্থাৎ যত তার ইন্টেলিজেন্স এবং মেন্টাল স্ট্রাকচারটা বড় হতে থাকে ঠিক তেমনিভাবে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটাও হতে থাকে। এমন নয় যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এই কম্পিটিটিভ গ্রোথের সাথে সাথে বা পুরোটা এসে চলতে থাকে। একটা মিনিমাম লেভেলস অফ ইন্টেলিজেন্স যেটাকে বলা যেতে পারে দরকার এই কগনিটিভ গ্রোথের জন্য।
অর্থাৎ যতই বাচ্চার বা হিউম্যান বিইংয়ের কগনিটিভ বোধগম্যতা আস্তে আস্তে বাড়তে থাকে তার সাথে সাথে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটাও হতে থাকে। এটাই কগনিটিভ থিওরির মূল বৈশিষ্ট্য। অর্থাৎ কগনিটিভ থিওরি এক্সপ্লেইনস হাউ হিউম্যান বিহেভিয়ার অ্যাক্টস, অর্থাৎ হিউম্যান বিহেভিয়ারে কীভাবে কাজ করে, অ্যান্ড হাউ দ্য হিউম্যান বিহেভিয়ার অফ হিউম্যান ডেভেলপস উইথ দ্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ এর সাথে সাথে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ কীভাবে হয় সেটাও কগনিটিভদের মূল বিষয়। And Piaget was the first psychologist to make a systematic study of cognitive development। বলা হয়ে থাকে এই কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে এবং কগনিটিভের সাথে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে বিষয়টা আছে এটা নিয়ে পিজেটি প্রথমে সিস্টেমেটিক যেটাকে বলে স্টাডি করেছেন এবং তিনি এই সিস্টেমেটিক স্টাডির 3টা থিওরি দিয়েছেন বা বেসিক কম্পোনেন্ট দিয়েছেন। ফার্স্ট স্কিমা, দেন প্রসেস অ্যান্ড দেন স্টেজেস অফ ডেভেলপমেন্ট। স্কিমা এবং প্রসেস এবং স্টেজেস অফ ডেভেলপমেন্ট বলতে কি বুঝি বা বুঝতে পারি সেগুলো সম্পর্কে এখন আলোচনা করব। According to Piaget, what is schema, process, and stages of development? According to Piaget called the schema as the basic building block of intelligent behavior or a way of organizing knowledge. A schema can be defined as a set of linked mental representation of the world which we use both to understand and to respond to the situations. The assumption is that we store this mental representation and apply them when needed. অর্থাৎ এক কথায় বলতে গেলে it is a kind of mental behavior that enables humans to collect, retain and deliver information and feelings। অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা অনেকটা মেন্টাল অ্যাবিলিটি, আমরা যে তথ্যগুলোকে কিভাবে গ্রহণ করব এবং সেটাকে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে গিয়ে আমাদের স্কিমা। এটা অনেকটা ল্যাডের সাথে কিছুটা সম্পর্কিত বা ল্যাডের সাথে অনেকটা রিলেটেড, বাট এটা ল্যাড থেকে অনেক আলাদা। এটা স্কিমা ডিলস উইথ দ্য পার্ট অফ হিউম্যান ব্রেন দ্যাট ওয়ার্কস ফর অ্যাকুইজিশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ইনফরমেশন। অর্থাৎ নেটিস্টরা ল্যাড কোথায় অবস্থিত এবং ল্যাড কীভাবে কাজ করে সেটা দেখাতে বা শো করতে তারা ব্যর্থ হয়েছিলেন, কিন্তু পিজেট বলেছেন যে স্কিমা ব্রেনের সাথে সম্পর্কিত এবং ব্রেনেরই একটা অংশ যা অ্যাকুইজিশন বা ইন্টারপ্রিটেশন আমরা যাই বলি না কেন এটা এই অ্যাকুয়ার করতে বা কোনো কিছু বুঝতে, ডেলিভার করতে, ইনফরমেশন বুঝতে, ডেলিভার করতে, গ্রহণ করতে সাহায্য করে। অর্থাৎ একটা বাচ্চাকে যখন বলা হলো বা খেলনা যখন দেখানো হলো সে খেলনাগুলো দেখবে এবং সেই খেলনাগুলো বিভিন্ন নাম জানবে বা সে ওটা যে খেলনা এটা সে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারবে। অর্থাৎ টয়, যখন আমরা বলবো যে এটা টয় তখন সে টয় হিসেবেই জানবে। আবার তাকে যখন খাবারের পাত্র বা কোনো কিছু দেখানো হবে সে কিন্তু সেটাকে খেলনা হিসেবে প্রথমে নিবে, বাট আস্তে আস্তে যখন বুঝতে শিখবে যে কোনটা খেলনা এবং কোনটা খাবারের পাত্র তখন সে ওটাকে আলাদা করতে শিখবে। অর্থাৎ এই যে বিল্ডিং ব্লক অফ নলেজ, এই যে বিভিন্ন জিনিস সম্পর্কে বা ইনফরমেশন সম্পর্কে সে প্রথমে পরিচিত হচ্ছে এবং এই পরিচিত হওয়ার পরে সে সেগুলোকে রিটেইন করে আবার সেই ইনফরমেশনগুলো বা ফিলিংসগুলোকে সে ডেলিভার করছে তার চারপাশের পরিবেশের সাথে। দিস পিজেট কল স্কিমা। অর্থাৎ এই স্কিমা ছাড়া কখনো কগনিটিভ ডেভেলপমেন্ট পসিবল না। ওয়াই? বিকজ দিস বিল্ডিং ব্লক অফ নলেজ, উইদাউট বিল্ডিং ব্লক অফ নলেজ হাউ ক্যান আ চাইল্ড শেয়ার his or her collective knowledge or information or feelings? এই যে একটা কালেকটিভ সেট অনেকটা মেন্টাল অ্যাবিলিটি বা মেন্টাল রিপ্রেজেন্টেশন বলা যেতে পারে যার মাধ্যমে একটা বাচ্চা বা একটা চাইল্ড তার চারপাশের পরিবেশের সাথে নলেজগুলোকে শেয়ার করে। দেন কামস প্রসেস। পিজেট ভিউড ইন্টেলিজেন্ট গ্রোথ অ্যাজ এ প্রসেস অফ অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট টু দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই প্রসেসটাকে পিজেট তিনি দেখেছেন অ্যাডাপ্টেশন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এক কথায় খাপ খাওয়ানো পৃথিবীর সাথে খাপ খাওয়ানোর একটা পর্যায়। অর্থাৎ এই প্রসেসিংয়ে প্রথমে আসে অ্যাসিমিলেশন অনেকটাই স্কিমার মতোই বলা যেতে পারে যে this assimilation is using an existing schema to deal with a new object or situation। যখনই কোনো একটা চাইল্ডের কাছে কোনো একটা নতুন অবজেক্ট বা সিচুয়েশন আসে তখন সে তার যে বিল্ডিং ব্লক অফ নলেজগুলো তা আগে থেকে থাকে বা বিল্ডিং ব্লক অফ নলেজগুলো যেগুলো গড়ে ওঠে সেখান থেকে সে সেই অবজেক্টগুলোকে নিয়ে আসে এবং মিল করার চেষ্টা করে। যখন সে মিল করে খুঁজে পায় তখন সে পরবর্তী স্টেজে চলে যায় এবং এর মাঝামাঝি যে স্টেটটা থাকে সেটা হচ্ছে কি ইকুইলিব্রেশন অথবা ইকুইলিব্রিয়াম। And equilibrium is occurred when the child schema can deal with the most new information through assimilation। অর্থাৎ এর পরের প্রসেসটা যদি আমরা দেখি অ্যাকোমোডেশন, যখন একটা এক্সিস্টিং স্কিমা
কাজ করে না, তখন তাকে ওই স্কিমাটাকে চেঞ্জ করতে হয় ওই নিউ অবজেক্ট বা সিচুয়েশনের সাথে ডিল করার জন্য। অর্থাৎ বাচ্চার সামনে বা একটা চাইল্ডের সামনে যখন একটা নতুন অবজেক্ট বা সিচুয়েশন আসে, তখন সে ওই তার এক্সিস্টিং স্কিমা দ্বারা সেটাকে অ্যাডাপ্ট করার বা এটাকে ডিল করার বা বোঝার চেষ্টা করেন। যদি ওই এক্সিস্টিং স্কিমার সাথে এটা মিলে যায়, তখন তার কগনিটিভ যে মেন্টাল অ্যাবিলিটিটা আছে সেখানে সেটা চলে যায় বা সে বুঝতে পারে। আর যখনই কোনো নতুন কোনো কিছু ঘটে যেটা তার এক্সিস্টিং স্কিমার সাথে মিলে না বা তার নতুন ইনফরমেশন আসে যেটাকে সে অ্যাসিমিলেশন দ্বারা মেলানোর চেষ্টা করে, এবং যখন সেটা মিলে যায় তখন সেটা তার কগনিটিভ বোধে বা কগনিটিভে তা চলে যায়। কিন্তু যখনই সেটা নতুন কোনো ইনফরমেশন যদি আসে যেটা তার অ্যাসিমিলেশনের প্রসেসিংয়ে অথবা স্কিমার সাথে মিলছে না, তখন সে ওই নতুন জিনিসটাকে খাপ খাওয়ানোর চেষ্টা করে। অর্থাৎ নতুন আরেকটা অ্যাসিমিলেশন বা স্কিমা তার সামনে আসে। সো অ্যাকোমোডেশন can happen when the existing schema or knowledge does not work and needs to be changed to deal with a new object or situation. Suppose বাচ্চার সামনে যখন কোনো একটা খেলনা দেওয়া হলো খেলার জন্য, তখন সে সেটাকে খেলনা হিসেবেই নিবে। আবার একই সাথে কোনো পানির পাত্র দেওয়া হলো যেটা খাওয়ার জন্য, প্রথমে সে সেটাকে খেলনা পাত্র হিসেবে বা খেলনা হিসেবেই নিবে। কিন্তু যখন সে দেখবে যে দুটোর কাজ আলাদা, একটা দিয়ে শুধুমাত্র খেলা হচ্ছে বা তাকে খেলতে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু অপর দিকে অন্য পানির পাত্র দিয়ে তাকে খেলতে বাধা দেওয়া হচ্ছে বা এটা দিয়ে পানি খাওয়ানো হচ্ছে, তখন তার যে নিউ প্রসেসটা বা কগনিটিভনেসটা তখন সেটাকে তার নতুন যে স্কিমাটাকে বদল করতে সাহায্য করবে বা বদল করতে বাধ্য করবে। এবং এভাবে সে নতুন জিনিসের সাথে অ্যাকোমোডেট বা যেটাকে বলে খাপ খাওয়ানো, এভাবে সে খাপ খাওয়াবে। So these are the process that occurs within a child's cognitive faculty. According to Piaget, there are 4 stages of cognitive development. Actually, Piaget believes that when a child grows up, he passes through a number of stages. Each of these stages is characterized by a certain properties of the child's thought. Each child has to pass through the stages in a fixed order, but the rate may vary from one child to another. Through these stages, the child develops his cognitive ability, which plays an important role in language acquisition. অর্থাৎ প্রত্যেকটা চাইল্ডকেই একটা নির্দিষ্ট এবং সার্টেন ক্যারেক্টারিস্টিকের মাধ্যমে একটা সার্টেন স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়, এবং এই স্টেজের প্রত্যেক চাইল্ডকেই পার হতে হবে। কিন্তু এমনও হতে পারে, এবং এই স্টেজটা ফিক্সড, এর কোনো নড়চড় নেই। অর্থাৎ এমন নয় যে বাংলাদেশ বা আমেরিকা চাইল্ড এই স্টেজ দিয়ে যাবে না, বা ইন্ডিয়ায় যেসব বাচ্চারা জন্মগ্রহণ করেছে তারা এই স্টেজের মধ্যে দিয়ে যাবে না। পৃথিবীর সব চাইল্ড, অর্থাৎ যেসব চাইল্ডরা জন্মগ্রহণ করেছে বা মানব শিশু জন্মগ্রহণ করেছে, তারা সবাই এই স্টেজের মধ্যে দিয়ে যাবে। যদিও এই স্টেজের রেটটা ভ্যারি করে যে কার মধ্যে কেমনভাবে যাবে, কিন্তু সবাই এই স্টেজের মধ্যে দিয়ে যাবে। এবং এই স্টেজগুলো হচ্ছে সেন্সরি মোটর, pre-operational, concrete operational, and formal operational. According to Piaget divided the stages based on the ages from 0 months to 18 years. He argues that all normal human beings develop their intellectual ability through these stages. He says that human cognitive development stops when someone reaches the adulthood. These development stages have links to language development. অর্থাৎ এই পিরিয়ডগুলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত। নাও লেটস সি হোয়াট আর দোজ স্টেজেস। ফার্স্ট অফ অল, সেন্সরি মোটর। সেন্সরি মোটর লাস্ট ফ্রম 0 to 18 months অফ এ চিলড্রেন। অর্থাৎ একটা বাচ্চার শুরু থেকে জন্মের পর থেকে 18 মাস পর্যন্ত যে সেই সময়টাকে পিরিয়ড অভিহিত করেছেন সেন্সরি মোটর পিরিয়ড হিসেবে। অ্যান্ড অ্যাকর্ডিং টু হিম, ডিউরিং দিস পিরিয়ড চিলড্রেন অনলি ফোকাসেস অন থিংস দ্যাট দে সি, দে থ্রো থিংস away and put things into their mouth. They learn about worldly things and language through trial and errors. They do not have any plan to reach desired goals in first 6 months. Between 7 and 9 months, children start thinking about things beyond their visual limit. They can think about objects that they cannot see. This is called object permanence. This is the first sign of memory development. The next step of this stage is crawling, walking, babbling. This is a very important period as children show their early language development during this time.
অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা একটা ক্রুশিয়াল পিরিয়ড ফর এনি চাইল্ড। এই পিরিয়ডে একটা চাইল্ড তার রিয়েলিটির সাথে তার যে ইন্টারাক্ট করা শিখে এবং সে রিয়েলিটির সাথে একটা মডেলটাকে সে কনস্ট্রাক্ট করতে শেখে। অর্থাৎ তার চারপাশে বলা যেতে পারে চাইল্ড ইন দ্য ফার্স্ট 18 months টেক্স দ্য ফার্স্ট স্টেপ ইন কনস্ট্রাকশন অফ এ মডেল অফ রিয়েলিটি অ্যান্ড হিজ ইন্টারাকশন উইথ ইট। অর্থাৎ তার চারপাশে যে পরিবেশটা থাকে সে পরিবেশের সাথে সে একটা মডেল দাঁড় করানোর চেষ্টা করে এবং সেই পরিবেশের সাথে তার ইন্টারাকশন করার চেষ্টা করে এবং অ্যান্ড হি বিগিনস টু বি এবল টু রিপ্রেজেন্ট হিজ অ্যাকশনস হিমসেলফ বিফোর দে অকার। অর্থাৎ কিভাবে কোনটা হচ্ছে তার মাধ্যমে সে এটাকে বোঝার বা পরিবেশকে বোঝার চেষ্টা করে। এই পিরিয়ডটা বেশিরভাগই হাঁটা চলা, ব্যাবলিং অর্থাৎ ক্রাউলিং, হামাগুড়ি দেওয়া, একটু হাঁটার চেষ্টা করা বা ব্যাবলিং আধা আধা বল উচ্চারণ করার মধ্যেই সীমাবদ্ধ। বাট এখানে যেটা হয় বা এই পিরিয়ডে যেটা হয়, চিলড্রেনরা তার চারপাশে পরিবেশকে যেটা তারা দেখে সেটার উপরে দেখার চেষ্টা করে এবং ফোকাস করার চেষ্টা করে। আমরা দেখে থাকবো যে যখন কোনো সন্তান বা বাচ্চা জন্মগ্রহণ করে তাদেরকে যখন কোনো অবজেক্ট বা জিনিস দেখানো হয় তারা খুব মনোযোগ দিয়ে সেই জিনিসগুলোকে দেখে থাকে এবং তারা সেটার প্রতি আকৃষ্ট হয়। এই যে আকৃষ্ট বা দেখার যে বিষয়টা সেটা সেন্সরি মোটরের পিরিয়ডে অন্তর্ভুক্ত। অর্থাৎ তারা তার বাহ্যিক পরিবেশকে ফোকাস করার চেষ্টা করে এবং তারা জিনিসগুলোকে শেখার চেষ্টা করে। অনেকটা স্কিমা কালেক্ট করার মতো বলা যেতে পারে যে তারা তাদের পারিপার্শ্বিক পরিবেশের ওয়ার্ল্ডলি থিংসগুলোকে বোঝার চেষ্টা করে এবং জানার চেষ্টা করে এবং এই জানার চেষ্টার মাধ্যমে তারা ট্রায়াল অ্যান্ড এরর অর্থাৎ ভুল করে এবং শিখে এবং এর মাঝে তারা আধা আধা বলের মাধ্যমে বা আধা আধা কথার মাধ্যমে তারা ভাষা শেখার চেষ্টা করেন। Then comes a pre-operational period. During this stage, children start thinking about objects symbolically. Their imagination also develop and they can differentiate between past and present and future. They have a logical reasoning and some other higher order thinking. অর্থাৎ এই প্রি অপারেশনাল পিরিয়ড যেটা লাস্ট করে 18 মাস থেকে 7 বছর পর্যন্ত, এই স্টেজে আস্তে আস্তে একটা চাইল্ড সে আস্তে আস্তে তার চারপাশে পরিবেশকে নিয়ে সিম্বলিক্যালি অবজেক্টগুলোকে নিয়ে সিম্বলিক্যালি বোঝার চেষ্টা করে যে এটা জিনিসটা কি, এটা কি কাজে লাগে। যেমন কলম কি কাজে লাগে, কলম লেখার কাজে লাগে বা কোনো একটা কিছুতে আঁকার কাজে লাগে, অথবা কোনটা পানির পাত্র, কোনটা খেলনা, কোনটা দিয়ে কি কাজ করা হয়, এই জিনিসগুলো তা সে দেখে বুঝতে পারে। যেমন ঝর্ণা দিয়ে অন করলে এটা দিয়ে পানি পড়ে এবং সেই পানিটা খেতে হবে না, বরঞ্চ সেই পানিটা দিয়ে আমরা গোসল করি বা অন্যান্য কাজগুলো করি। এই জিনিসগুলো তারা বুঝতে শিখে এবং তাদের ইমাজিনেশনও আরও ডেভেলপ করে এবং তারা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার যেটাকে বলা যেতে পারে যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা নিয়েই তারা বুঝতে শিখে যে এখন কাজ করলে পরবর্তীতে কি ইফেক্ট হতে পারে বা আগে কাজ করলে সেটার এফেক্টটা কি। শুধু এই পিরিয়ডে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। অর্থাৎ বাচ্চা বা চাইল্ড যাকে আমরা বলি না কেন, সে ক্রিটিক্যালি থিঙ্কিং অর্থাৎ সে যুক্তি দিয়ে কোনো কিছুকে বুঝতে ব্যর্থ হয়, কিন্তু সে মোটামুটি চিন্তা ভাবনা করার প্রসেসিংয়ে চলে যায় বা হায়ার অর্ডার অফ থিঙ্কিং যেটাকে বলে, সে তখন এই প্রসেসিংয়ে তার সেটা সম্ভব নয়। বাট এছাড়া সে ইমাজিনেশন করে বা যে কোনো কিছু করে সে বুঝতে এবং শিখতে শুরু করে দেয়। Then comes concrete operational stage. It lasts from 7 to 11 years. This stage seems to be the most development as children reach their teen ages. At the end of these years, they can reason logically at this stage and are aware of the external events. They start realizing that people have different opinions on a matter, however they do not develop hypothetical or abstract thinking. অর্থাৎ এক কথায় বলতে গেলে এই কনক্রিট অপারেশনাল স্টেজে একটা চাইল্ড সে যথেষ্ট বড় হয়ে যায় এবং টিনেজ এইজে অলরেডি চলে যায় এবং এই এইজে তার ডেভেলপমেন্টটা আরও বেশি হয়। শুধু তাই নয়, এই এইজে যেটা কিনা তার পূর্ববর্তী এইজে যেখানে সে লজিক্যালি অর্থাৎ যুক্তি দিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করা ব্যর্থ হয়েছিল এবং একটু হায়ার থিঙ্কিং যে ক্যাপাসিটিটা সেখানে যেটা ব্যর্থ হয়েছিল, এই এইজে এসে সেটা স্টার্ট হয়ে যায়। অর্থাৎ তারা বিভিন্ন জিনিস বুঝতে পারে। শুধু তাই নয়, তারা একটা বিষয়ের উপরে যে বিভিন্ন ওপিনিয়ন বা মতামত থাকতে পারে সেগুলো তারা বুঝতে পারে বা বোঝার অ্যাবিলিটি তাদের চলে আসে। শুধু তাই নয়, এই এইজে তারা বিভিন্ন টার্মিনোলজি যেমন ভলিউম, নাম্বার, ওয়েট অর্থাৎ কোনটার ওজন কত, নাম্বার কত, কোয়ান্টিটি, এইসব যে পরিমাপক বিষয়গুলো থেকে শুরু করে বিভিন্ন বিষয় অর্থাৎ চারপাশের পরিবেশের সাথে বা ভালোভাবে বেঁচে থাকার জন্য যেসব টার্মগুলো তার কাছে আসতেছে বা সে জানতে পারতেছে সেগুলো সে বোঝার
ক্ষমতা রাখে। অর্থাৎ আমি যদি বলি সাপোজ 100, 200 অথবা 300, একটা বাচ্চাকে যদি আমি বলি 100, সাপোজ 2 থেকে 3 বছর বা 5 বছরের কোনো বাচ্চাকে যদি আমি বলি 300, 400, সে হয়তো বা সহজে বুঝতে পারবে না, বা তাকে যদি আমি বলি ব্যাসার্ধ, ব্যাস বা এমন কিছু, তবে সে কখনোই বুঝতে পারবে না। কিন্তু এই লেভেলে এসে বা কনক্রিট লেভেল অপারেশনে এসে সেই বিষয়গুলো বুঝতে পারবে। অর্থাৎ সেই চাইল্ডগুলো এখন সেই বিষয়গুলো বুঝতে পারবে। ওয়েট কত কেজিতে 1 মণ হয় বা কত মনে 1 সের হয়, এই বিষয়গুলো এই স্টেজে এসে বুঝতে পারবে। যদিও এরা এই স্টেজে হাইপোথেটিক্যাল যে বিষয়গুলো আছে বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, এই বিষয়গুলো এখনও ডেভেলপ বা গ্রো আপ করে না, বাট এগুলোর একটা প্রাইমারি স্টেজ বলা যেতে পারে এই কনক্রিট অপারেশনাল স্টেজ। দেন কামস ফর্মাল অপারেশনাল, and formal operational stage lasts from 11 years to over, or you can say adult. At this stage, adolescents start imagining about an idea and its logical consequences. Teenagers better understand symbolical meaning of concepts such as algebra, calculus, and other abstract ideas. They also develop understanding about hypotheses or imagining something that can happen and probably results that what could happen if one does something. অর্থাৎ এই স্টেজে এসে বলা যেতে পারে 11 বছরের পর থেকে টিনেজ এজ এবং অ্যাডাল্ট পিরিয়ডটাকে বলা যেতে পারে ফর্মাল অপারেশনাল স্টেজ। এই স্টেজে অ্যাডোলসেন্স বা অ্যাডোলসেন্স থেকে অ্যাডাল্ট স্টেজ বলা যেতে পারে, যেখানে ওই সেই চাইল্ড তার লজিক্যাল কনসিকুয়েন্স এবং আইডিয়া এসব বিষয় নিয়ে সে ইমাজিন করা বা চিন্তা ভাবনা করা শুরু করে। অর্থাৎ লজিক্যালি, এবং এখানে সে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে, বা যুক্তি যে ফলাফলগুলো কি সেগুলো তার মাথায় বোধগম্য হয়, যে কোনটা করলে কি হবে। শুধু তাই নয়, যে বিভিন্ন অ্যালজেব্রা বা ক্যালকুলাস অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়াসগুলো আছে সেগুলো সে বোঝার চেষ্টা করে এবং সে বুঝতে পারে। শুধু তাই নয়, ইমাজিন অর্থাৎ হাইপোথেসিস যেগুলোকে বলা যেতে পারে অনুমান নির্ভর কাজগুলো বা অনুমান করে কাজগুলো সে বুঝতে পারে। অর্থাৎ সোজা কথায় বা এক কথায় যদি বলতে চাই, ছোটোবেলায় অনেক ইমাজিনেটিভ স্টোরি আমরা পড়ি, যেমন ঠাকুমার ঝুলি আমরা জানি, বা গালিভার ট্রাভেলস, হোয়াট এভার। এইসব বিষয়গুলো বা এইসব বিষয় কাহিনীগুলো যখন আমরা একটা বাচ্চাকে বলি, তখন কিন্তু সে সত্যি হিসেবেই ধরে নেয়। সে কিন্তু ইমাজিন করতে পারে না যে কোনটা রিয়েলিটি এবং কোনটা ইমাজিন। বাট এই স্টেজে এসে সে আস্তে আস্তে বুঝতে শিখে যে আসলে কোনটা ইমাজিন এবং কোনটা রূপকথা, বা ইমাজিন এবং কোনটা রিয়েল। এবং এই এজে সে তার যে লজিক্যাল বা হাইপোথেটিক বা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং যেটাকে বলে, সেটা আরও গ্রো করে এবং সে বুঝতে শিখে যে এটা হলে কেমন হবে। অর্থাৎ কোনো একটা কাজ হয়তো বা সংগঠিত হয়নি, কিন্তু সে সেটাকে, এটার রেজাল্ট বা আউটকামটা বুঝতে পারে যে এটা যদি সংগঠিত হতো তবে কি হতো, যা কিনা 11 বছর আগে তার থিঙ্কিং ক্যাপাসিটিটা ওভাবে গ্রো করেনি বা গ্রো করে না, এবং যা শিখতেও পারে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে, সাপোজ কেউ কোনো একটা জায়গায় যাবে, সে না গেলে কি হবে, এটা একটা 11 বছরের বাচ্চা হয়তো বা নাও বুঝতে পারে, কিন্তু 11 বছরের পরে অ্যাডোলসেন্স পিরিয়ডে সে বুঝতে শিখবে যে সে সেখানে না গেলে হয়তো বা কোনো সমস্যা বা কোনো কিছু হয়ে যেতে পারে। এই যে এই বিষয়গুলো, সেগুলো হচ্ছে ফর্মাল অপারেশনালের অন্তর্গত। অর্থাৎ বলা যেতে পারে যে সে বুঝতে শিখে যে কিভাবে তার বিহেভিয়ার প্যাটার্নটা তার চারপাশের পরিবেশের সাথে এনকাউন্টার করে এবং সে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করে এবং ফুললি বুঝতে পারে, এবং তার থিঙ্কিং ক্যাপাসিটিটা আরও বেড়ে যায়। এই থিওরিটাকে বলা যেতে পারে একটা ব্যালেন্সড ওয়ান থিওরি। কারণ এই থিওরিতে শুধুমাত্র বিহেভিয়ারিজমের মতো চারপাশের পরিবেশকে জোর দেওয়া হয়নি, এমনকি ইনেটিসের মতো মেন্টাল ফ্যাকাল্টিকেও জোর দেওয়া হয়নি, বরঞ্চ চারপাশের পরিবেশের সাথে মেন্টাল ফ্যাকাল্টির যে একটা মেলবন্ধন বা সেতুবন্ধন আছে, সেই থিওরিটাকে সেভাবে প্রকাশ করা হয়েছে। যদিও প্রত্যেকটা থিওরির কিছু না কিছু ড্রব্যাক আছে, এই থিওরিরও কিছু ড্রব্যাক বা বলা যেতে পারে যে ক্রিটিসিজম, যে এই থিওরিরও কিছু ড্রব্যাক আছে, সেগুলো কি? যদিও এই থিওরিটা একটা ব্যালেন্সড ওয়ান থিওরি, তবু এর কিছু ক্রিটিসিজম অবশ্যই আছে। প্রথম ক্রিটিসিজম হিসেবে ধরা যেতে পারে যে এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট এবং লিঙ্গুইস্টিক যে ডেভেলপমেন্টটা আছে, এটার যে একটা সামঞ্জস্যতা আছে, সেটা এখনো পর্যন্ত ডিটেইলডে কেউ বর্ণনা করেনি, বা এখনো পর্যন্ত ওটার সামঞ্জস্য খুব বেশি দেখাতে পারেনি। তাই বলা যেতে পারে যে এই কগনিটিভ ডেভেলপমেন্ট এবং লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্টের মধ্যে এখনো পর্যন্ত আরও স্টাডি করা বাকি আছে। শুধু তাই নয়, এই দ্বিতীয় যে ক্রিটিসিজম, সেটা হচ্ছে গিয়ে যেটা এই থিওরিতে বলা হয়েছিল স্টেজেস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কগনিটিভ স্টেজেস অফ ডেভেলপমেন্ট গোজ টুগেদার, অর্থাৎ এরা পাশাপাশি যায়। কিন্তু দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে কগনিটিভ ডেভেলপমেন্ট আরও অনেক
জিনিসের উপরে বা কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে আরও অনেক বিষয় সম্পর্কিত, কিন্তু এদের সাথে যাদের রিলেশন আছে কিনা সেগুলো দেখানোর জন্য বা সেগুলো এক্সপ্রেস এখনো পর্যন্ত করা হয়নি। সাপোজ অ্যাডোলসেন্স পিরিয়ডে বা অ্যাডোলসেন্সে একটা বাচ্চা যখন অ্যাডোলসেন্স পিরিয়ডে চলে যায় তখন তার কিছু ফিজিক্যাল চেঞ্জ আসে এবং তার মুখে, যদি আমি মেল বাচ্চাদেরকে ধরি তবে তার মুখে দাড়ি যেটাকে বলে বা হেয়ার গ্রো করা শুরু করে। এখন এর সাথে কগনিটিভ ডেভেলপমেন্টের কি সম্পর্ক সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়নি, যার কারণে এটা একটা ড্রব্যাক হিসেবেই বলা যেতে পারে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাচ্চারা তারা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক বড় বড় কথা বা বেশি কথা বলে শো করে, কিন্তু যদি দেখা যায় যে তাদের ইন্টেলিজেন্স খুবই লো, অর্থাৎ আমরা আমাদের চারপাশে কিছু বাচ্চা দেখে থাকি যারা তাদের বয়সের তুলনা অনেক বেশি, যেটা বা আমরা এক কথা বলে থাকি যে পাকনামি করে বা পাকনা পাকনা কথা বলে থাকে, কিন্তু এটা সে তার ইন্টেলিজেন্সের তুলনায় সেগুলো বলে না। অর্থাৎ তার ইন্টেলিজেন্স যদি দেখা যায় তা আরও লো, অর্থাৎ সে তার চারপাশে পরিবেশ থেকে শুনে সেগুলোকে সে অ্যাপ্লাই করে, কিন্তু ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সেটা খুবই লো। তাহলে এই ধরনের কেসের ক্ষেত্রে কগনিটিভ যে থিওরিটা সেটা আসলে টেকে না, বাট কগনিটিভ থিওরিটা অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ে যে এগুলো কেন হচ্ছে। সো দিস আর দ্য ড্রব্যাকস অফ আ কগনিটিভ থিওরি। উইথ কগনিটিভ থিওরি আই উইল ডিসকাস টুডে সিপিএইচ অর ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস। কগনিটিভ থিওরির সাথে আজকে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস সম্পর্কে একটু বর্ণনা করব এবং এটা দুটোই একই সাথে কিছুটা সম্পর্কিত। সো লেটস স্টার্ট সি হোয়াট ইজ ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস। এক কথা বলতে গেলে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে এবং সেই ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিসের যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে যে এই পিরিয়ড অর্থাৎ এই টাইম স্প্যানের পরে ভাষা শেখাটা আর পসিবল নয়। অর্থাৎ linguistic Eric Lenenberg suggests that like many other human behaviors, the ability to acquire language is subject to critical periods. A critical period is a limited span of time during which an organism is sensitive to external stimuli and capable of acquiring certain skill. And after this period, the organization of the brain becomes set and the child no longer able to learn and utilize language in a fully functional manner. অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ড, ভাষা শেখার একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে এবং এই পিরিয়ডের পরে ভাষা শেখাটা সম্ভব নয়, অনেকটা ইম্পসিবল বলা যেতে পারে এবং ডিফিকাল্ট। যেমন শুরু থেকে যেটাকে বলা হয় পুবার্টি, অর্থাৎ জন্মের পর থেকে 12 বছর বা পুবার্টির আগ পর্যন্ত সময়টাকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস। অর্থাৎ এই সময়টুকুনে যদি কোনো চাইল্ড তার চারপাশে পরিবেশের সাথে ভাষার সাথে যদি সে সম্পৃক্ত হয় বা পরিচিত হয় তবে সে ভাষাটাকে শিখতে পারে এবং এই সময়ের পরে তার পক্ষে বা ওই চাইল্ডের পক্ষে আর ভাষা শেখাটাকে সম্ভব হয় না। তারা এই হাইপোথেসিসে এসেছে বিভিন্ন এক্সপেরিমেন্ট বা বলা যেতে পারে যে বিভিন্ন ইনসিডেন্টের মাধ্যমে। দেখা যায় যে অনেক সময় যারা আমরা বিভিন্ন কাহিনীতে যেমন মোগলি পড়ে এসেছি যে একটা বাচ্চা সে জঙ্গলের বনের পশুদের দ্বারা লালিত পালিত হয়েছিল, এরকম অনেক কেস তারা স্টাডি করে দেখেছেন যে কিছু কিছু কেসে একটা বাচ্চা সে হয়তো বা তার চারপাশের পরিবেশের সাথে বা চারপাশে দুনিয়া বা সামাজিক পরিবেশের সাথে এক্সপোজ হয়নি এবং যার দরুন দেখা গিয়েছে যে সে এই ভাষাটাকে ওভাবে রপ্ত বা শিখতে পারেনি এবং এই পিরিয়ডের পরে অর্থাৎ 12 বা 13 বছরের পরে ভাষা শেখাটা তার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছে। তাদের জন্য অনেক সময় দেখা যায় যে তারা ভাষা শিখতেও পারেনি, হয়তো বা একটা আধো বুলি বা ভাষা বা তারা রপ্ত করেছিল, ঠিক যেভাবে একটা শিম্পাঞ্জি অথবা একটা গরিলা তারা যেভাবে সাইন ল্যাঙ্গুয়েজ অথবা বিভিন্ন টুকরো টুকরো কথা তারা শিখে থাকে ইন্টারাক্ট করার জন্য, ঠিক সেরকম ভাষাগুলোকে ঠিক সেভাবে তারা শিখেছে, কিন্তু ফুললি ফাংশনাল ওয়েতে যে ভাষাগুলো থাকে বা মনের ভাব প্রকাশ করা সেগুলো তারা শিখতে বা বুঝতে পারেনি। সো এই অংশটুকুনকে বা এই পিরিয়ডটাকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস, যে এই সময় যদি ভাষাটাকে শেখা হয় তবে একটা ফুললি ফাংশন ভাষা শেখা যাবে, আর যদি এই সময় কোনো ভাষার প্রতি এক্সপোজ না হয় বা না শেখা হয় তবে কোনো ভাষা শেখা হবে না। বাট প্রত্যেকটা থিওরির মতো এই থিওরিরও কিছু অপোজিট বা ক্রিটিসিজম আছে। সেগুলো কি? প্রথমত, এই পিরিয়ডের পরে যে ভাষা শেখা হয় না সেটা ভাষাবিদরাই প্রকাশ করেছে যেটা ভুল। হাউ এই পিরিয়ডের পরে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ প্রথম ভাষা শেখার পরে যে দ্বিতীয় ভাষাটা শেখা হয় সেটা কিন্তু এই ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিসের পরেই শেখা হয়, অর্থাৎ 12 বছরের পরেও কিন্তু ভাষা শেখা যায় এবং সেটাকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলে থাকি বা দ্বিতীয় ভাষা আমরা শিখে থাকি। যদি ক্রিটিক্যাল পিরিয়ডের পরে কোনো ভাষা নাই শেখা যায় তবে দ্বিতীয় ভাষাটা সেটা আমরা কিভাবে শিখি? শুধু তাই নয়, তারা কিছু কিছু কেসে এমনও পেয়েছে যে
প্রথম ভাষা শেখাটা এই পিরিয়ডের পরে অনেক ক্ষেত্রে সম্ভব হয়েছে, কিন্তু সেটা যেটাকে বলা যেতে পারে যে লং পারসিভিয়ারেন্স, অর্থাৎ প্রচুর পরিমাণ ধৈর্য এবং অধ্যাবসায় এবং এগুলোর প্রয়োজন পড়ে, তবেই এই ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিসের পরে একটা চাইল্ড তার ভাষাটাকে শিখতে পারে। সো উইথ দিস ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস মাই লেকচার এন্ডস হিয়ার, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উইল ইউটিলাইজ ইউর টাইম ডিউরিং দিস টাইম, অর্থাৎ আমাদের আবার ক্লাস হবে আফটার ঈদুল আজহার পরে আবার ক্লাস পাওয়া যাবে, এবং তখন আরও অনেক নতুন টপিকসগুলো আমরা শিখব, বিশেষ করে মেথোডোলজি সম্পর্কে আমরা আরও ইলাবোরেটলি শিখব। ততদিন পর্যন্ত আশা রাখবো যে এই বিষয়গুলোর উপরে তোমরা জোর দিবে বা আলোকপাত করবে এবং এই বিষয়গুলো ভালো করে পড়বে, বিশেষ করে থিওরিস অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপরে যে থিওরিগুলো আছে, বিশেষ করে বিহেভিয়ারিজম, ইনেটিজম অ্যান্ড কগনিটিভ থিওরি অ্যান্ড ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস, ইউ উইল এমফাসাইজ অন দিস সাবজেক্টস। এগুলো অবশ্যই পড়বে এবং বোঝার চেষ্টা করবে, দরকার হলে বারবার পড়বে, অ্যাজ ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট টু আন্ডারস্ট্যান্ড। বোঝার অসুবিধার জন্য এগুলো ভালোভাবে পড়বে এবং এই সময়টুকু নিয়ে এটাকে পড়ে আশা করি ইউটিলাইজ করবে এই সময়টাকে। With this I end my lesson here, and I wish you a good luck and hope you have a bright future ahead, and obviously stay home, stay safe, and don't forget to wash your hands frequently. Thank you.